অমরনগর শহর, যাকে দুনিয়া মুক্তির নগরী বলে চেনে, সেখানে সকাল হয় শুধু মন্দিরের ঘণ্টার ধ্বনিতে নয়, কোর্টের বাইরে টাইপরাইটারের খটখট আর আইনজীবীদের কালো কোটের সরসর শব্দেও। তারিখ ছিল 14 নভেম্বর 2023। হালকা শীতের আভাস তখন বাতাসে মিলিয়ে গেছে। শিবম সেতুর কাছে অবস্থিত অমরনগর জেলা ও সেশন আদালতের প্রাঙ্গণ ধীরে ধীরে প্রতিদিনকার ছন্দে ফিরছিল। চায়ের টপরিগুলোর সামনে কুলহর থেকে ধোঁয়া উঠছিল, আর মক্কেলদের মুখে ফুটে উঠছিল আশা আর হতাশার মিশ্র ছাপ। এই ভিড় আর কোলাহলের মাঝখানে গেট নম্বর 2-এর পাশের ছোট্ট হনুমান মন্দিরের সিঁড়ির এক কোণে অদ্ভুত নীরবতা। সেখানে এক বৃদ্ধ বসে থাকত, তার গায়ে ময়লা কুচকানো এক পুরনো কুর্তা। আসল রং অনেক আগেই সময়ের ধুলোয় হারিয়ে গেছে। ধুতি জায়গায় জায়গায় ছেঁড়া, খালি পায়ের গোড়ালিতে গভীর ফাটল, এলোমেলো চুল, অগোছালো দাড়ি, যেন বহু বছর কেউ তাকে গুছিয়ে দেয়নি। তার সামনে পড়ে থাকত অ্যালুমিনিয়ামের পিষ্ট একটা বাটি, তাতে কখনো দু একটা শুকনো ফুল, কখনো বা এক-আধটা কয়েন। কোর্টে ঢোকা বেরোনো শত শত মানুষ তাকে দেখত, কিন্তু কেউ যেন তাকে সত্যি করে দেখত না। নতুন উকিলরা তাকে বাবা বলে ডাকত, পুরনো মুন্সিরা তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত ভেবে অবজ্ঞাভরা চোখে পাশ কাটিয়ে যেত। পুলিশও সরাত না, কারণ সে না ভিক্ষা চাইত, না কাউকে বিরক্ত করত। সে শুধু সেখানে বসে থাকত, যেন কোর্টেরই কোনো পুরনো ভাঙা ফার্নিচার। কিন্তু কেউ যদি মন দিয়ে তাকাত, দেখত ওই বৃদ্ধের চোখে ভিক্ষার ভেজা আবেদন নেই। প্রতি সকাল ঠিক 10টায় বিচারকদের গাড়ি আর কালো কোট পরা উকিলদের ভিড়ের দিকে সে তাকিয়ে থাকে এমন দৃষ্টিতে, যেন কোনো কারিগর হীরের মান যাচাই করছে। প্রতিটি মুখ, প্রতিটি ফাইলের আসা যাওয়া সে পড়ে নিত। সেদিন দুপুর ঠিক 12টা, কোর্টরুম নম্বর 4-এ শুনানি চূড়ান্ত পর্যায়ে। আদালতটি জাস্টিস অনিরুদ্ধ সেনের। তিনি নিজের কঠোর মেজাজ আর ভারতীয় দণ্ডবিধি সম্পর্কে গভীর দখলের জন্য সারা প্রদেশেই পরিচিত। বলা হতো তার কোর্টে মিথ্যে বলা মানে নিজের পায়ে কুড়াল মারা। সেদিন যে মামলার শুনানি হচ্ছিল তা ছিল অমরনগর আরবান ইনফ্রা ল্যান্ড স্ক্যাম। কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারি, যাতে জড়িয়েছিল শহরের প্রভাবশালী বিল্ডার আর সাদা পোশাকের নেতারা। কোর্টরুম কানায় কানায় পূর্ণ। এসির গুনগুনের ভেতর দুই পক্ষের উকিলের টান টান তর্ক চলছে। ঠিক তখনই জাস্টিস অনিরুদ্ধের হঠাৎ দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হলো। তিনি ফাইল থেকে মুখ তুলে ডান দিকের জানালার দিকে তাকালেন। কোর্টরুম নম্বর 4-এর ওই জানালাটা সরাসরি খুলে যায় হনুমান মন্দিরের সেই কোণে, যেখানে প্রতিদিন ওই বৃদ্ধ বসে থাকে। বিচারক দেখলেন বাইরে দুইটি ভবঘুরে কুকুর লড়াই করছে, আর বৃদ্ধের পাশে রাখা খাবারের ছোট্ট প্যাকেটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সাধারণ ভিখারি হলে লাঠি তুলে কুকুর তাড়াতো, গালাগালি দিত, নিজের রুটি বাঁচানোর জন্য লড়ত, কিন্তু বৃদ্ধ কিছুই করল না। অনিরুদ্ধ সেন দেখলেন বৃদ্ধ শান্তভাবে নিজের বাকি থাকা খাবারটা হাতে তুলে নিয়ে আস্তে করে কুকুরগুলোর দিকে সরিয়ে দিল। কুকুরগুলো শান্ত হয়ে খেতে লাগলো। তারপর বৃদ্ধ নিজের ধুতি একটু গুছিয়ে নিল, মেরুদণ্ড একেবারে সোজা করে আগের ভঙ্গিতেই বসে পড়ল। কোমর সোজা, ঘাড় খাড়া, দৃষ্টি সোজা সামনে, দুহাত হাঁটুর ওপর। এই ভঙ্গি কোনো সাধারণ ভিখারির নয়। এই দেহভাষা বিচারকের বড় চেনা। সেই মানুষগুলোর ভঙ্গি যারা বছরের পর বছর কোর্টের চেয়ারে বসে তর্ক শুনেছে, যুক্তি সাজিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা শুনানিতে অংশ নিয়েছে। এক ভিখারি পেটের জোগাড়ের জন্য লড়ে, স্বেচ্ছায় দান করে না, আর এমন অনুশাসিতভাবে বসেও থাকে না। জাস্টিস অনিরুদ্ধের কপাল কুঁচকে উঠল। তিনি টেবিলে হাত রাখতেই দুই পক্ষের উকিল তর্ক থামিয়ে তাকালেন। পুরো কোর্টরুম নীরব। তিনি পেশকারকে ইশারা করে বললেন, শুনুন। জি মাই লর্ড। বাইরে মন্দিরের সিঁড়ির কাছে যে বৃদ্ধ বসে আছেন তাকে সম্মান সহকারে ভেতরে নিয়ে আসুন। এক মুহূর্তে কোর্টরুমে অন্যরকম নীরবতা নেমে এলো। উকিলেরা একে অন্যের মুখের দিকে তাকাচ্ছেন। ঠিকই শুনলাম তো, হাই প্রোফাইল ল্যান্ড স্ক্যামের শুনানির মাঝখানে এক ভিখারিকে কেন ডেকে পাঠাচ্ছেন বিচারক? দুজন কনস্টেবল বাইরে গিয়ে বৃদ্ধকে আলতো করে ঝাঁকিয়ে বলল, ও বাবা ওঠেন, সাহেব ডেকেছেন। বৃদ্ধ কুয়াশা ঢাকা চোখে তাদের দিকে তাকালো। কোনো প্রশ্ন করল না। কেন, কি জন্য, কিছুই না। কেবল লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে দাঁড়ালো। হাঁটায় ধীর, কিন্তু মেপে মেপে এক তাল। 4 কদম যেতে সময় লাগলো, তবু মাথা একবারও নিচু হলো না। কোর্টরুমে পা রাখতেই ফিনাইল আর পুরনো নথিপত্রের গন্ধ যেন তাকে ঘিরে ধরল। ছেঁড়া কাপড়, ধুলো মাখা মুখ, খালি পা। কিন্তু কাঠগড়া আর বিচারকের উঁচু আসন চোখে পড়তেই তার চোখের ভঙ্গি বদলে গেল। দরজার কাছে দাঁড়িয়েই সে প্রায় অভ্যেসবশত বিচারকের আসনকে সামান্য নতজানু হয়ে প্রণাম করল, ঠিক যেমন কোনো অভিজ্ঞ উকিল আদালতে প্রবেশের সময় করে। জাস্টিস অনিরুদ্ধ সেন তাকিয়ে রইলেন। এই চেহারার আড়ালেও তার গায়ে এক অদৃশ্য গাম্ভীর্য লুকিয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি রোজ এখানে বসেন? বৃদ্ধ মাথা তুলল, ফাটা গলায় বলল, জি মাই লর্ড, মাই লর্ড। শব্দ দুটো সে এমন স্বচ্ছন্দ আর অভ্যস্ত উচ্চারণ
উচ্চারণে বলল, যেন গতকালই কোনো মামলার তর্ক সেরে বেরিয়ে এসেছে। সাধারণ ভিখারি সাহেব, মালিক, জজ সাহেব বলার অভ্যেস করে। এই স্পষ্ট মাইলর্ড আর তার টান বলছিল, এ শব্দ বহু বছর তার জিহ্বায় গেঁথে আছে। জাস্টিস অনিরুদ্ধ উঠে দাঁড়ালেন, প্রোটোকল ভেঙে, কিন্তু যেন এক অদ্ভুত টানে নিজেকে থামাতে পারলেন না। আপনার নাম কি? বৃদ্ধ চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মুখে ব্যথার রেখা ফুটে উঠল। তারপর পুরনো ছেঁড়া জ্যাকেটের ভেতরের পকেট থেকে বের করল বহু পুরনো ময়লা প্লাস্টিকের একটা থলি। সেখান থেকে বের করল ঘষা মাজা একটা আইডি কার্ড আর হলদেটে হয়ে যাওয়া কাগজের কাটা অংশ। সে কার্ড আর কাগজটা সরাসরি বিচারকের দিকে বাড়িয়ে দিল। পেশকার নিয়ে হাতে দিলেন জজের। কার্ড দেখে অনিরুদ্ধ সেনের চোখ বিস্ময়ে বিস্তৃত হয়ে গেল। এটি মেঘনা প্রদেশ বার কাউন্সিলের পরিচয়পত্র। জারি করার তারিখ 1982। নাম লেখা অ্যাডভোকেট সুধাংশু রায়। সঙ্গে কাটা পুরনো সংবাদপত্র। শিরোনাম: প্রসিদ্ধ আইনজীবী সুধাংশু রায় গরিব চাষিকে দিলেন ঐতিহাসিক ন্যায়। জাস্টিস অনিরুদ্ধ স্তব্ধ। কার্ডটা তারপর বৃদ্ধের মুখ মেলাচ্ছেন। সিনিয়র অ্যাডভোকেট সুধাংশু রায়, সিটি সিভিল বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক। তিনি নামটা নিজের অজান্তেই উচ্চারণ করলেন। এ নাম ওকালতির শুরুর দিনে বহুবার শুনেছেন তিনি। একটা কিংবদন্তি নাম। বৃদ্ধ চোখ নামিয়ে শান্ত স্বরে বলল, সে মানুষটা এখন আর বাঁচে না মাইলর্ড। এখন যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে শুধু এক আসামির বাপ। কোর্টরুমে বসে থাকা অনেক প্রবীণ উকিল হকচ্চকিয়ে উঠে দাঁড়ালেন। তাদের একজন ব্যারিস্টার অনন্ত মুখার্জি এগিয়ে এসে চশমা ঠিক করতে করতে বললেন, সুধাংশুদা, এটা কি সত্যিই তুমি? আমরা তো ভেবেছিলাম তুমি। সুধাংশুর চোখ ভিজে উঠল। তিনি বিচারকের দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, মাইলর্ড, 2 মিনিট বসতে দিলে ভালো হয়। পা আর যুক্তির বোঝা টেনে রাখতে পারে না। জাস্টিস অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে চেয়ার আনতে বললেন। পানি আনা হলো। আদালতের নিস্তব্ধতা যেন এখন সহানুভূতিতে রূপ নিল। সুধাংশু রায় ধীরে ধীরে গল্প শুরু করলেন। সাল 2010 পর্যন্ত আমিও এই কোর্টেরই অংশ ছিলাম মাইলর্ড। আমার এক ছেলে অভিক। সারা জীবন যা রোজগার করেছি ওর পড়াশোনাতেই খরচ করেছি। MBA করিয়েছি। সে রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছিল। আমার নাম আর ইজ্জতকে পুঁজি করে সে অমরনগর ড্রিম সিটি হাউজিং প্রজেক্ট শুরু করল। খুব তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছিল। প্রজেক্টের বড় বড় স্বপ্ন দেখিয়ে শত শত লোকের কাছ থেকে অগ্রিম টাকা নিল। কিন্তু যে জমিতে সে প্রজেক্ট করছিল সেটা বিতর্কিত ছিল। যখন বিষয়টা গড়িয়ে যেতে লাগলো, পুলিশের তদন্ত শুরু হলো, তখন অভিক ফেঁসে গেল। কিন্তু সে আগেই এক চাল খেলেছিল। কোম্পানির সব আইনি নথি, পাওয়ার অফ অ্যাটর্নি সব আমার নামেই বানিয়ে রেখেছিল। ওর যুক্তি ছিল, তার ক্রেডিট স্কোর খারাপ, বাজারে চলে আমার নাম, তাই আমার নামে কাজ করলে সহজ হবে। আমি ছেলের ওপর ভরসা করে কখনো কাগজ খুঁটিয়ে দেখিইনি। একটা রাতের কথা আজও ভুলতে পারেনি মাইলর্ড। সেদিন রাতে অভিক আমার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল, বাবা, আমি জেলে যেতে পারবো না। আমার নতুন বিয়ে হয়েছে। আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। আপনি বয়স্ক, আইন আপনার সঙ্গে নরম ব্যবহার করবে। আমি কথা দিচ্ছি, সব ঠিক করে দেব। একবার শুধু এই অভিযোগটা নিজের ঘাড়ে নিয়ে নিন, আমি বাইরে থেকে সব সামলে নেব। তাড়াতাড়ি আপনাকে জামিন করিয়ে বের করে আনব। আমি জানতাম ভারতীয় দণ্ডবিধির 420 প্রতারণা, 406 অমানতের খেয়ানত, এই ধারাগুলোর মানে কি। জানতাম এতে আমার পুরো কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু সে মুহূর্তে আমি আর উকিল ছিলাম না, ছিলাম এক অসহায় বাবা। পুত্র মোহ আমার বিচার বুদ্ধি কেড়ে নিল। ভাবলাম আমার জীবন তো ঢালে নেমেই গেছে, অন্তত ছেলের জীবনটা বাঁচুক। আমি কোর্টে গিয়ে সব দোষ নিজের কাঁধে নিলাম। ছেলেকে বাঁচাতে নিজের ওকালতি, নিজের সম্মান, নিজের কালো কোট সব উৎসর্গ করে দিলাম। আমাকে 5 বছরের সাজা হলো। পাঠানো হলো মেঘনা সেন্ট্রাল কারাগারে। বিনিয়োগকারীদের টাকা শোধ করতে আমার প্রায় সব সম্পত্তি নিলাম হয়ে গেল। কিন্তু আসল শাস্তিটা ছিল না জেল মাইলর্ড। তার গলা কেঁপে উঠল, চোখের জল দাড়িতে গিয়ে গড়িয়ে পড়ল। শাস্তিটা পেলাম মুক্তির পর। 2016 সালে যখন বেরোলাম, আমাকে নিতে কেউ এলো না। কোনো মতে বাড়ি গিয়ে দেখি তালা ঝুলছে, দরজার ওপর অন্য এক নাম। প্রতিবেশীরা বলল, অভিক সব বেচে দিয়ে স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর চলে গেছে। ফোনে ধরার চেষ্টা করলাম, নম্বর বন্ধ। নিজের দোরগোড়ায় আমি পর হয়ে গেলাম। আমার বাড়ি, বই, সম্মান সব ছেলেই নিয়ে গেল। গত 7 বছর ধরে এই কোর্টের বাইরে ওই মন্দিরের সিঁড়ির ধারে বসে আছি। এই আশায় না যে ছেলে ফিরে আসবে, এই আশায় যে হয়তো একদিন আইন নিজের ভুল বুঝবে, নইলে মৃত্যু এসে আমাকে মুক্তি দেবে। প্রতিদিন উকিলদের আসা যাওয়া দেখি আর নিজের যৌবনের দিনগুলো মনে করি। পুরো কোর্টরুম নিঃশব্দ, অনেকের চোখে জল। জাস্টিস অনিরুদ্ধ গ্লাসের ওপর দিয়ে হাত চালিয়ে ডায়েরি বন্ধ করলেন, গভীর নিঃশ্বাস নিলেন। অ্যাডভোকেট সুধাংশু রায়, তিনি বললেন, শুনে এসেছি আইন নাকি অন্ধ, কিন্তু আজ দেখলাম আমরা মানুষও কখনো কখনো অন্ধ হয়ে যাই। আপনি পিতা হিসাবে নিজের কর্তব্য করেছেন, কিন্তু আপনার ছেলে মানবতাকেই হত্যা করেছে। আপনি আইনের সম্মান রেখেছেন, কিন্তু আইন আপনাকে ন্যায় দিতে গিয়ে ব্যর্থ হয়েছে। এরপর তিনি সঙ্গে সঙ্গেই ফৌজদারি কার্যবিধির 319 ধারার ক্ষমতা ব্যবহার করে পুরনো মামলায় নতুন অভিযুক্ত যোগ করার এবং নিজে সব প্রণোদিত হয়ে সুও মতো সেই মামলা নতুন করে খোলার নির্দেশ দিলেন। আমি অনিরুদ্ধ সেন, জেলা ও সেশন বিচারক, এ মর্মে আদেশ দিচ্ছি, এই মামলায়
মামলায় নতুন করে নিরপেক্ষ তদন্ত হবে। অমরনগর মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করতে। প্রয়োজন হলে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে এবং পলাতক অভিক রায়কে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক খুঁজে এনে ভারতীয় আদালতের সামনে হাজির করতে হবে। একই সঙ্গে তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতির দিকে তাকিয়ে বললেন, সুধাংশু রায় আর ভিখারি নান, উনি আমাদের জ্যেষ্ঠ সহকর্মী। ওনার পুনর্বাসন করা বার অ্যাসোসিয়েশনের নৈতিক দায়িত্ব। যতদিন না উনি তার বাড়ি আর অধিকার ফিরে পাচ্ছেন ততদিন তিনি বারের গেস্ট হাউসে থাকবেন। সম্পূর্ণ ব্যয় বহন করবে বার অ্যাসোসিয়েশন। সব উকিল টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন। যারা গতকাল পর্যন্ত তাকে পাগল ভেবে পাশ কাটিয়ে যেত তারা এখন উঠে এসে তার পায়ে হাত দিল। সুধাংশু রায় হাত জোড় করে সবার অভিবাদন নিলেন। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পরের দিনের কাগজে মোটা হেডলাইনে ছাপা হলো, বাবা হলেন ঢাল, ছেলে বেরোলো কুলাঙ্গার। ন্যায়ের প্রায়শ্চিত্ত করলেন বিচারক অনিরুদ্ধ সেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হলো। প্রশাসনের উপর চাপ বাড়ল। বিশেষ তদন্ত দল পুরনো নথি আর ব্যাংক লেনদেন খুঁটিয়ে দেখতে লাগলো। সাইবার সেলের সাহায্য নিল। শেষমেশ জানা গেল অভিক সিঙ্গাপুরে নয়, সে নাম বদলে দোহায় আছে। এক কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করছে। বিলাসবহুল জীবন কাটাচ্ছে। ভারতীয় দূতাবাস, প্রত্যর্পণ চুক্তি আর কূটনৈতিক চাপে পোক্ত প্রমাণের ভিত্তিতে 3 মাসের মধ্যে তাকে গ্রেফতার করে ভারতে পাঠানো হলো। তারিখ 12 মার্চ 2024। আবার সেই কোর্টরুম নম্বর 4, সেই বিচারক অনিরুদ্ধ সেন। কিন্তু দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। সুধাংশু রায় আর ছেঁড়া কাপড়ে নন, পরনে পরিচ্ছন্ন কালো কোট আর সাদা ব্যান্ড। বার অ্যাসোসিয়েশন সম্মানের সঙ্গে তার প্র্যাকটিস লাইসেন্স নবায়ন করিয়েছে। তার মুখে এখন আর অসহায়ত্ব নেই, আছে দৃঢ় নীরব এক শান্তি। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তার ছেলে অভিক রায়, হাত কড়া পড়া, মাথা নিচু, বাবার দিকে তাকাতেও পারছে না। জাস্টিস অনিরুদ্ধ জিজ্ঞেস করলেন, অভিযুক্ত অভিক রায় আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চান? অভিক চুপ, বলার মতো কিছুই নেই। পুরনো ফাইল থেকে খুঁজে পাওয়া আসল সই, ব্যাংক ট্রান্সফার, বাবার নামে করা সব জালিয়াতির কাগজ সবই এখন প্রমাণ হয়ে গেছে। সরকারি কৌশলী প্রমাণ করলেন স্ক্যামের আসল মাস্টারমাইন্ড অভিকই, এবং সে বাবার বিশ্বাসের অপরাধমূলক অপব্যবহার করেছে। জাস্টিস অনিরুদ্ধ রায় পড়তে শুরু করলেন, অভিযুক্ত অভিক রায়কে ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় প্রতারণা, 467 ধারায় বহুমূল্য দলিল জাল করা এবং মাতাপিতা ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই ব্যক্তি শুধু সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাই করেনি, বিচারিক প্রক্রিয়াকে উপহাস করেছে এবং নিজের বাবার জীবনকে নরক বানিয়েছে। এই আদালত তাকে 10 বছরের কঠোর কারাদণ্ড প্রদান করছে। সঙ্গে সঙ্গে পিতার ওপর চাপিয়ে দেওয়া সব অবৈধ মালিকানা বাতিল করে তার পৈতৃক সম্পত্তি পুনরায় অ্যাডভোকেট সুধাংশু রায়ের নামে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া অভিক রায়ের জমানো সম্পত্তি থেকে মানসিক নির্যাতন বাবদ 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবার হাতে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। রায় ঘোষণার পর পুলিশ যখন অভিককে নিয়ে যাচ্ছিল, সে এক মুহূর্ত থেমে বাবার দিকে তাকালো। হয়তো আশা করছিল যে বাবা একদিন তার জন্য জেল কেটেছিল আজও হয়তো গলে যাবে, হয়তো ক্ষমা চাইতে চাইছিল। সুধাংশু রায় তার চোখের দিকে তাকালেন। সেখানে রাগ নেই, আছে কেবল শূন্যতা। ধীরে কিন্তু স্পষ্ট গলায় বললেন, একদিন আমি এক মক্কেলকে মাফ করেছিলাম ছেলে, কিন্তু এমন এক ছেলেকে মাফ করতে পারি না যে নিজের বাবার আত্মাকেই মেরে ফেলেছে। আজ আমি মুক্ত হয়েছি আর তুমি তোমার নিজের কর্মের বন্দী হয়ে গেলে। অভিককে নিয়ে যাওয়া হলো। কোর্টরুম গর্জে উঠল হাততালিতে। সন্ধ্যা নামছিল। সুধাংশু রায় আদালত থেকে বেরিয়ে সোজা হলেন সেই ছোট্ট হনুমান মন্দিরের সিঁড়ির দিকে। গিয়ে প্রণাম করলেন। আজ সেখানে তার পৃষ্ঠবাটিটা নেই, তার জায়গায় ভিড় আইনজীবী আর আইন বিভাগের ছাত্রদের। তারা এসেছে তার আশীর্বাদ নিতে। যে সিঁড়িতে তিনি একসময় ভিখারি হয়ে বসে থাকতেন, তা যেন আজ এক ধরনের তীর্থক্ষেত্র। জাস্টিস অনিরুদ্ধ সেন কোর্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। দেখলেন সুধাংশু রায় সিঁড়িতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। তিনি এগিয়ে গেলেন। সুধাংশু হাত জোর করে বললেন, মাই লর্ড, আপনি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। অনিরুদ্ধ হেসে তার হাত ধরে উত্তর দিলেন, না স্যার, আপনি আমাদের শিখিয়েছেন ন্যায় সবসময় চেয়ারে বসে হয় না, কখনো কখনো কোর্টের সিঁড়িতেও তপস্যার মতো করে ন্যায়ের অপেক্ষা করতে হয়। আজ কোর্টরুম নাম্বার 4-এর মর্যাদা আপনার জন্যই বেড়েছে। আজও অমরনগরের হাওয়ায় মানুষ এই গল্প বলে। শিবানন্দ পাড়ায় সুধাংশু রায়ের পৈতৃক বাড়ি আবার বসতিপূর্ণ হয়েছে। তিনি আবার ওকালতি শুরু করেছেন, তবে আর টাকার জন্য নয়। এখন তিনি বিনা পারিশ্রমিকে লড়েন সেই সব অসহায় মা বাবার মামলা যাদের ছেলেমেয়েরা তাদের ফেলে গেছে। এই গল্প শুধু এক উকিল আর এক বিচারকের নয়, এটা একই সঙ্গে সতর্কতা আর শিক্ষা। সতর্কতা, পাপ যতই চাতুর্যের সঙ্গে লুকোন, শেষ পর্যন্ত তার শাস্তি নিশ্চিত। শিক্ষা, জীবনে আপনি পদ, প্রতিপত্তি, টাকা সবই অর্জন করতে পারেন, কিন্তু যদি মা বাবার সম্মান হারান, তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে বড় ভিখারি। আইনের হাত লম্বা, দেরি হোক বা সারে, একদিন না একদিন তা আপনার কলার ধরবেই, কিন্তু কর্মের হাত তার চেয়ে অনেক বেশি লম্বা। অমরনগরের ঘাটে নির্মলা নদী আজও বয়ে চলে, আর কোর্টের সেই মন্দিরের সিঁড়িগুলো আজও সাক্ষী, সত্যকে হয়তো অনেক কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।